Hello everyone, how are you? I hope that everyone are very happy and well. সো আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জের একটি উপটপিক বলতে পারি বা সাব টপিক বলতে পারি, সেটি হচ্ছে লেসন 1। ইউনিট 2 এর লেসন 1, দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। সো আমরা এটা যদি একটু বড় করি, আমরা যেটা বলতেছিলাম ইউনিট 2 এর লেসন 1, আর একটু বড় করি, এই তো ঠিক আছে। এবার যদি আমরা দেখি লেসন 1, গ্রিড মানে কি বোঝায়? লোভ বোঝায়। তবে এখানে আমরা একটা অর্থ ধরতে পারি ভয়াবহতা অর্থ ধরতে পারি। আমরা বলি না গ্রিডি পার্সন মানে লোভী ব্যক্তি, মানে গ্রিডি জিনিসটা হচ্ছে অ্যাজেক্টিভ আর গ্রেড হচ্ছে মানে নাউন। তো লেসন 1 হচ্ছে দ্য গ্রেড অফ দ্য মাইটি রিভার্স। শুরু করার আগে আমরা 3টি বিষয় বলে রাখি। প্রথমত হচ্ছে আমরা আজকের এই টপিকটা ভালোভাবে বোঝার চেষ্টা করব অর্থসহ। দ্বিতীয়ত হচ্ছে আমরা এর মাঝখানেই গ্রামার পার্ট বোঝার চেষ্টা করব এই পড়ানোর ফাঁকে ফাঁকে, তাহলে আমাদের এক ঢিলে দুই পাখি হয়ে যাচ্ছে। তৃতীয় পার্ট হচ্ছে আমরা আবার রিভাইজ দেব এবং কয়েকটা ওয়ার্ড মিনিং আমরা নিজেরা পড়ব এবং ওয়ার্ড মিনিংগুলো ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সবাই কালেক্ট করে নেবে, বা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে কালেক্ট করে নেবে। আশা করি আমরা বোঝাতে সক্ষম হয়েছি। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করে ফেলি। সো লেসন 1, দ্য গ্রেড অফ দ্য মাইটি রিভার্স। মাইটি মানে ভয়ানক বা শক্তিশালী, রিভার মানে নদ নদী, আমরা জানি। সো এটা বলতে হচ্ছে যে ভয়াবহ নদীসমূহের ভয়াবহ মানে বড় নদীসমূহের বা শক্তিশালী নদীসমূহের ভয়াবহতা দিকটা বা লুপটা যদি আক্ষরিক করতে ধরি। তারপরে বললো কি, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। সো বলতেছে রিড দ্য ফলোয়িং টেক্সট মানে টেক্সটটা পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স এবং প্রশ্নের উত্তর দাও। আমরা যদি এই লাইনটা ভালোভাবে দেখি, তাহলে যেটা বলতেছে প্রথমত হচ্ছে একটা বিষয় খেয়াল করো। আমরা যদি এখানে আবার গ্রামার যে বিষয়টা খেয়াল করি, এখানে দুইটা ক্লজ, যারা ভালো বুঝো, দুইটা ক্লজ যুক্ত হয়েছে অ্যান্ডের মাধ্যমে। তাহলে অ্যান্ড হচ্ছে একটা এখানে মানে যুক্তকারী হিসেবে কাজ করতেছে, যোজক হিসেবে কাজ করতেছে, আমরা দেখতে পাইতেছি। দুইটা বাক্যে লিঙ্ক আপ হিসেবে কাজ করতেছে, লিঙ্ক আপ দিতেছে। সেখানে কি বলছে, আর রিড দ্য ফলোয়িং টেক্সট মানে টেক্সটটা পড়ো। এটা কোন সেন্টেন্স? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দ্বারা শুরু হয়, এই যে রিড দ্বারা শুরু হয়েছে। আবার ওই পাশে দেওয়া ইম্পারেটিভ সেন্টেন্স বলছে যে অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। তো আমরা একটা বিষয় খেয়াল করবো সবসময়, আমরা যখন সচরাচর কথা বলবো তখন আমরা একটা বিষয় খেয়াল রাখবো যে অ্যান্ডের আগে ভার্বের যেই ফর্ম, অ্যান্ডের পরেও নর্মালি ভার্বের সেম ফর্ম রাখলে বাক্যটা শুদ্ধ হয় এবং বেশিরভাগ বাক্যের ক্ষেত্রে এই জিনিসটা পরিলক্ষিত হয়। তাহলে আমরা বুঝতে পারতেছি। এর পরের লাইন যদি আমরা দেখি, মেহেরজান লিভস, মেহেরজান বাস করে, ইন আ স্লাম একটা বস্তিতে, অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন ইম্ব্যাঙ্কমেন্ট, সিরাজগঞ্জের নদী রক্ষা, সিরাজগঞ্জ শহরে নদী রক্ষা বাদে বাস করে। বুঝতে পারলাম। এরপরে বলতেছে, যদি কালার এটি রাখি, দ্য হুইসপারিং ওয়াইন্ড, ওয়াইন্ড মানে বাতাস বা বায়ুটা বোঝাচ্ছে আর কি। দ্য হুইসপারিং ওয়াইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি, মানে এই যে রিভার যমুনার যে একটা মানে দমকা বাতাস বা হাওয়া, এটার কারণে মানে ফায়ারে আনস্টেডি করতেছে, মানে একদম মানে আগুনটাকে নিভিয়ে দিচ্ছে বারবার, আক্ষরিক অর্থে যদি আমরা শর্টকাটে যদি বলি বিষয়টা। এরপরে দ্য ডান্সিং ফ্লেমস মানে ওই যে বাতাসের যে একটা ডান্সটা ধরতে পারি বা বাতাসের যে আওয়াজ, তরঙ্গ, ওয়েভটা, সেটা স্মরণ করিয়ে দিচ্ছে মেহেরজান কি, অফ দ্য টার্মোয়েল ইন হার লাইফ, তার জীবনের একটা ভয়াবহ দিককে
স্মরণ করিয়ে দিচ্ছে। এরপরে আমরা যদি দেখি, এদিকে চলে আসি, হয়েছে নট লং এগো, মানে খুব বেশি দিন আগে নয়, এরকম বোঝাচ্ছে। মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছুই ছিল, কয়েকদিন আগেও মেহেরজানের সব কিছু ছিল। তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড আমরা পড়ছি, হ্যাড মানে থাকা বোঝায়, পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা খেয়াল রাখি আমরা। নট লং এগো, কিছুদিন পূর্বেও মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছু ছিল। তাহলে আমরা এখান থেকে যদি গ্রামাটিক্যালটা বিষয় খেয়াল করি, যদি বলি যে আই হ্যাড এভরিথিং, মানে আমার সব কিছু ছিল, এখানে আমি বোঝার জন্য লিখি আই হ্যাড ইউ, ধরো লিখলাম একটা বাক্য, মানে আমার তুমি ছিলে, এরকম একটা অতীতকালীন বাক্য আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে বলে ফেলতে পারতেছি। আর এটার যদি আমরা একটু আবার আরও কয়েকটা বাক্য বানাই, ধরো এখানে লেখা আছে মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছু ছিল। আমরা যদি বলি আই হ্যাড এভরিথিং, আমার সব কিছু ছিল, ইউ হ্যাড এভরিথিং, তোমার সব কিছু ছিল, শি হ্যাড এভরিথিং, তার সব কিছু ছিল, এরকম আমরা অনেকগুলো বাক্য বানাইতে পারি। তারপরে তার কী ছিল এগুলো দেখো, একটা হাইপেন দিয়ে, একটা দিয়ে বোঝাই দিচ্ছে যে নট লং এগো মেহেরজান হ্যাড এভরিথিং, এ ফ্যামিলি, একটা পরিবার, অ্যারাবল ল্যান্ড মানে চাষযোগ্য আবাদযোগ্য জমি, অ্যান্ড ক্যাটল এবং গবাদি পশু। মেহেরজানের কিছুদিন পূর্বেও সব কিছু ছিল, যেমন তার পরিবার, তার চাষযোগ্য জমি এবং তার ফসলাদি বা গবাদি পশু, এগুলো ছিল। কিন্তু এরপর কী হয়েছে আমরা যদি দেখি, দ্য ইরোশান, ইরোশান মানে ভাঙ্গন বা ক্ষয়, এই যে ইরোশান মানে হচ্ছে ক্ষয় বা ভাঙ্গন, নদী ভাঙ্গন আমরা পড়ছি না, ইরোশান মানে হচ্ছে ক্ষয়, লেখা হয়তো অনেকে বুঝতে পারতেছো না, তবে আশা করি বুঝতে পারছো, ক্ষয় বা ভাঙ্গন আর কি। ইরোশান, দ্য ইরোশান অফ দ্য যমুনা, মানে যমুনা নদীর ভাঙ্গন বা ক্ষয়। তাহলে আমরা এইভাবে কিন্তু চাইলে অনেকগুলো বাক্য বানাতে পারি। গ্রামাটিক্যালি যদি সহজভাবে বুঝতে চাই, দা প্লাস ইরোশান একটা নাউন প্লাস অফ প্লাস নাউন, যেমন ধরো রাজশাহীর আম, দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী। ধরো এরকম তুমি আর অনেক বাক্য বানাতে পারবে। বই যেভাবে দেওয়া আছে, দ্য ইরোশান অফ দ্য যমুনা, মানে যমুনা নদীর ক্ষয় বা ভাঙ্গনটা। তাহলে আমরা একবার বলতেছি, নিজের আরও ভাবলে বা আরও শত শত বাক্য বানানো সম্ভবপর হবে। আচ্ছা, দ্য ইরোশান অফ দ্য যমুনা, যমুনা নদীর এই ক্ষয় বা নদী ভাঙ্গনটা আর কি, গ্রেজুয়ালি ক্রমান্বয়ে, এরপর লাইনের কি যদি আমরা দেখি, ক্রমান্বয়ে কনজিউম মানে ভুক, মানে খেয়ে ফেলতেছে বা গ্রাস করে ফেলতেছে, কনজিউম আহরণ করতেছে, অল হার ল্যান্ড প্রপার্টি, তার সমস্ত জমি জমা মানে নিঃশেষ করে ফেলেছে, এরকম সুন্দর একটা অর্থ তুললে এই নদী ভাঙ্গনের মাধ্যমে, মানে তার যে জমি জমা ছিল সবগুলো একদম এই যে নদী ভাঙ্গনের কারণে বিলীন হয়ে গেছে, নদীতে পড়ে গেছে, মাটি একদম ধস হইয়া। এটা মানে কোনটা, নদী ভাঙ্গনটা। ফাইনালি সর্বশেষ। ক্লেইম মানে দাবি করা, ক্লেইমড মানে দাবি করেছে, যদি আমরা সুন্দর অর্থ দেখি তাহলে হচ্ছে মানে একদম গ্রহণ করে ফেলেছে। হার অনলি শেল্টার, তার একমাত্র আশ্রয়স্থল, শেল্টার মানে বাসস্থান বা বাড়ি, বাসভবন এরকম। ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত বর্ষায় তার একমাত্র বাড়িটাও মানে তো শেষ করে ফেলছে এই নদী ভাঙা, মানে কী করছে, একদম রিভার ইরোশনে ধ্বংস হয়ে গেছে। এরপর যদি আমরা দেখি, এটা নিয়েছিল রিভার, মানে এই নদী, মানে দ্য রিভার অনলি এ ডে, এটা মাত্র একদিন নিয়েছিল, টু ডেবিউর মানে ধ্বংস করতে বা ক্ষয় করতে, মেহেরস হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বো বুশ, তার এই যে দেখো তার বাড়িঘর, গাছপালা, শাকসবজি এর বাগান এবং বাঁশবাগান সব কিছুই একদম মানে নির্মূল করে দিয়েছে নদী ভাঙ্গনের একদিনের মধ্যে, জাস্ট এটাই বলছে। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, একদা তার একটি সুখী পরিবার ছিল। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, তার একদা সুখী পরিবার ছিল। একটু আগে আমরা কিন্তু বলছিলাম
তাহলে আমরা দেখতে পারতেছি সাবজেক্ট প্লাস হেড প্লাস সামথিং করলে আমরা পাস্ট ইনডিফিনিটে আমরা কিছু বলতে পারতেছি। যেমন যদি আমি বলি ওই শি হ্যাড মানে তার ছিল এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, একইভাবে যদি আমি প্রেজেন্টে রাখতে চাই তাহলে কী করবো, হ্যাভ বা হ্যাজ লিখতো, শি হ্যাজ হইতো শি হ্যাজ এ হ্যাপি ফ্যামিলি, মানে নাও নাও শি হ্যাজ এ হ্যাপি ফ্যামিলি, মানে বর্তমানে তার একটি সুখী পরিবার আছে। আর যদি এটাই পাস্টে হয় তাহলে কি হবে, শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, একদা তার একটি সুখী পরিবার ছিল। আচ্ছা, আমরা ওই দিকে না গিয়ে মূল পয়েন্টে আসি। ওভার দ্য ইয়ার্স মানে ধরো এই এক বছরের মধ্যে, মানে এই বছরের মধ্যেই শি লস্ট সে হারিয়েছে, হার হাজব্যান্ড তার স্বামী, অ্যান্ড হার ফ্যামিলি তার পরিবার, টু ডিজিজ দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি। আমি এগুলো তো হারাইছি, এবং নিষ্ঠুরভাবে এই যে হাঙ্গার ক্ষুধার সমস্যা এবং দারিদ্র সমস্যা নিয়ে নতুনভাবে তার প্রকট ধারণ করছে। এগুলো ওভার দ্য ইয়ার্স শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজেস দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি। মানে এটার পুরোটা এভাবে বোঝাচ্ছে, সব কিছু আমরা চাইলে ওয়ার্ড বাই ওয়ার্ড ব্যাখ্যা করতে পারবো না, কারণ একটা তোমার পুরোটা বাক্য বুঝতে পারলেই হয়েছে। পুরোটা বাক্য দ্বারা বোঝাচ্ছে এরকম যে তার পরিবার এই যে রোগে দুঃখে খাবারের অনাহারের কারণে সবাই অসুস্থ হয়ে মারা গিয়েছে, এবং তার স্বামীও গত বছর মানে এই বছরের মধ্যে তার স্বামী সহ সবাই মারা গিয়েছে। নাও বর্তমানে শি ইজ অনলি ওয়ান, মানে সেই একমাত্র আছে, লেফট টু লিভ অন, মানে বেঁচে আছে যে, উইথ দ্য লস অ্যান্ড পেইন, ব্যথা, পেইন মানে ব্যথা, লস মানে হারানো, মানে হারানোর এই অনুভূতি এবং ব্যথা নিয়ে সে বেঁচে আছে। আচ্ছা, একটু আগে বলছিলাম গ্রেড মানে লোভ, গ্রেডি মানে লোভী, এটা একটা অ্যাজেক্টিভ। দ্য গ্রেডি যমুনা মানে এই যে লোভী যমুনা, হ্যাজ শ্যাটার্ড মানে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে অতীতকালে, কিন্তু এটা কিন্তু না, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বর্তমানে মানে ঘটে গেছে এই জিনিসটা এরকম। দ্য গ্রেডি যমুনা হ্যাজ শ্যাটার্ড চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে হার ড্রিমস তার স্বপ্নগুলোকে, অ্যান্ড হ্যাপিনেস তার সুখকে, তার সুখ এবং স্বপ্নগুলোকে একদম চুরমার করে দিয়েছে এই লোভী যমুনা, প্রমত্তা যমুনা। তো আমরা এরপরে যদি দেখি, দেয়ার আর এখানে রয়েছে মানে বাংলাদেশে থাউজেন্ড আদার্স মানে আরও হাজার জন ওয়াইটিং অপেক্ষা করছে, টু শেয়ার প্রকাশ করতে, দ্য সেম ফেট একই ভাগ্য বা একই কাহিনী, লাইক মেহেরজান মেহেরজানের মতো। মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে দেয়ার আর থাউজেন্ড আদার্স ওয়াইটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান, মেহেরজানের মতো আরও এরকম কপাল পোড়া বা তাদের মতোই হতভাগা আরও অনেক হাজার হাজার মানুষ বাংলাদেশে রয়েছে। এরপরের লাইন যদি আমরা খেয়াল করি, বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, নদীসমূহের দেশ। সাম অফ হোস তার কিছু, ব্যাঙ্কস ওভারফ্লো, সাম অফ হোস ব্যাঙ্কস ওভারফ্লো মানে কিছু আছে খুব বেশি অতিবাহিত হয়, খুব বেশি পরিমাণে পানি যায় তাহলে কিন্তু বন্যা হয় একটা। আবার অর ইরোড মানে ক্ষয় হয়ে যায় ডিউরিং মনসুন, বর্ষাকালে একে তো প্রচুর পানি প্রবাহিত হয়, কিছু এক্ষেত্রে বন্যা হইতেছে, আবার নদী ক্ষয় বা নদী ভাঙ্গনের কারণে মাটি একদম ধসে যাইতেছে, বাড়িঘর হারাইতেছে সবাই। বিশেষ করে আমাদের ভোলা জেলাটা খুবই ভয়াবহ, আবার পদ্মা পাড়ের মানুষজনও এই সমস্যায় জর্জরিত আছে। ইরোশন ইজ এ হার্শ রিয়ালিটি, ইরোশন মানে হচ্ছে নদী ক্ষয় বা ভাঙ্গনটা, ইজ হয় আ হার্শ রিয়ালিটি মানে একটা কঠোর রিয়ালিটি, কঠোর বাস্তবতা। তাহলে আমরা যদি এটা দেখি, হার্শ মানে কঠোর বা কঠিন বাস্তবতা, ইরোশন ইজ আ হার্শ রিয়ালিটি ফর দ্য পিপল মানুষজনের জন্য, লিভিং যারা বাস করে অ্যালং দ্য রিভার্স মানে নদীর আশেপাশে আর কি, রিভার ব্যাঙ্কস নদীর তীরের আশেপাশে, এ ব্যাঙ্ক মানে তীর বোঝায়। ডিউরিং ইচ মনসুন মানে প্রতি বর্ষায়, মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড মানে আক্রান্ত হচ্ছে, বাই দ্য মাইটি রিভার্স ভয়াবহ নদীসমূহ বা বা প্রমত্তা নদীসমূহ বা বড় নদীসমূহ, লাইক দ্য যমুনা, দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা, পদ্মা মেঘনা যমুনার মতো ভয়াবহ মানে বড় মাপের নদীগুলোর কারণে এইভাবে ভয়াবহ সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতি বর্ষায় দেশের মানুষজন।
তাহলে একটা বিষয় খেয়াল করতেছি, নদীর নামের পূর্বে দা বসতেছে, তাহলে আমরা সবসময় মনে রাখবো নদীর নামের পূর্বে দা বসবে। 100% ক্লিয়ার। ইট ইজ এস্টিমেটেড ডেট, এটা ধারণা করা হয় যে রিভার ইরোশন, নদী ভাঙ্গন, মেক্স অ্যাটলিস্ট 1,00,000 পিপল হোমলেস, মানে 1,00,000 মানুষকে গৃহহীন বানাইব এভরি ইয়ার বানাই ইন বাংলাদেশ। মানে এটা সমীক্ষায় দেখা গেছে যে প্রায় বাংলাদেশে প্রতি বছর 1,00,000 মানুষ গৃহহীন হচ্ছে এই নদী ভাঙ্গনের মাধ্যমে, লাইক মেহেরজানের মতো। ইট ইজ এস্টিমেটেড দ্যাট রিভার ইরোশন মেক্স অ্যাটলিস্ট 100,000 পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ। বুঝতে পারছি। ইনফ্যাক্ট, বস্তুত বা মূলত, রিভার ইরোশন, নদী ক্ষয়, ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স, মানে একটা ভয়াবহ ক্ষতি বা বিপদ, কজড বাই ক্লাইমেট চেঞ্জ, যেটা ক্লাইমেট চেঞ্জ মানে, ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে জিনিসটা হচ্ছে। চেঞ্জ মানে তো পরিবর্তন। ইফ উই কান্ট, এরপর লাইন যদি দেখি আমরা, ইফ যদি, উই আমরা, খান নট বা খান্ট শর্টকাট আর কি যদি বলি, ইফ উই কান্ট টেক, যদি আমরা টেক মানে না নেই, কি না নেই, প্রম্পট অ্যাকশানস, যথাযথ পদক্ষেপ, তার মানে প্রম্পট তো যথাযথ বা ভালো পদক্ষেপ, কার্যকরী পদক্ষেপ। ইফ উই কান্ট টেক প্রম্পট অ্যাকশানস, যদি আমরা যথাযথ পদক্ষেপসমূহ না নেই, টু অ্যাডাপ্ট মানে খাপ খাইয়ে নেওয়া, টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, এই যে জলবায়ু পরিবর্তন হইতেছে এটার সাথে যদি আমরা খাপ খাইয়ে না নিতে পারার মতো পদক্ষেপগুলো না নেই, তাহলে কি হবে? তাহলে দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজান, এখানে হাজার হাজার মেহেরজান আসবে আরও, অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার, মানে প্রত্যেকটা গ্রামেরও এই অবস্থা হইবে। তাহলে এখানে থাউজেন্ডস হচ্ছে এস বাই এস যুক্ত হয়েছে প্লুরাল। নর্মালি থাউজেন্ডের সাথে কোনো সময় এস বসে না, কিন্তু কখনো যদি অনির্দিষ্টতা বোঝায় তখন ডজন, নাম্বার যেগুলো আছে মানে ডজন, থাউজেন্ড, লাখ, মিলিয়ন, এগুলোর সাথে এস বা এস যুগ হয়, মানে প্লুরাল হয়। ওকে, আমরা আশা করি বুঝতে পারছি। এই কারণেই এনে হয়েছে যে দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজানস ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার, মানে আমাদের যদি আমরা পদক্ষেপ যথাযথভাবে না নিই তাহলে কি হবে? তাহলে প্রতি বছর আমাদের শহরে এবং গ্রামে এরকম হাজার হাজার মেহেরজান তৈরি হবে। তো আমরা আশা করি আমরা আজকে যতটুকু পড়াইছি সহজেই সকলেই বুঝতে পারছি। যারা না বুঝতে পারছি তারা আবার চাইলে পজ করে ভিডিওটা প্রথম থেকে দেখে ফেলতে পারি, এবং আমরা